আপনারা জানেন আমাদের রাজ্যে ভোট ঘোষণা হয়ে গেছে এবং প্রার্থীরা তারা সবসময় প্রচারে ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যেই আমরা পেয়ে গেছি ডোমকল বিধানসভার যিনি সিপিআইএম এর প্রার্থী মুস্তাফিজুর রানাকে। তো তার সঙ্গে একটু কথা বলে নেব যে তিনি কি ভাবছেন। তো রানাদা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আমি ডোমকলে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি, তো তারা বলছে যে এবারে নাকি রানা জিতছে, শুধু আপনাদের কর্মীরাই নয়, অনেক সাধারণ মানুষও বলছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, যে আপনার কর্মীদের এটা আবেগ না এটাই বাস্তব বাস্তব ঘটতে চলেছে আগামী দিনে? জিতার জন্যই তো লড়াইয়ে নেমেছি, সেটা তো কথা না। তবে আর 5টা ইলেকশনের থেকে এবারে, গতবার তো আমি প্রার্থী ছিলাম সিপিএম এর, তার থেকে এবার অনেকটা পরিস্থিতি ভালো। মানুষ তার যত দিন যাচ্ছে অভিজ্ঞতার বিনিময়ে এই সরকারের যে কাজ তাতে তিতিবিরক্ত। আর ডোমকল এখানে মন্ত্রী দেখেছে 34 বছর বামফ্রন্ট সরকারের সময়, এখানকার উন্নয়ন দেখেছে ডোমকলের মানুষ। আর সেই ডোমকল গত 15 বছরে এখানকার মানুষের জন্য সার্বিক উন্নয়নের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সরকার কিচ্ছু করেনি। এটা মানুষ বুঝতে পেরেছে যে ডোমকলের উন্নয়ন মানে বামপন্থী বিধায়ক পাঠাতে হবে, ডোমকলের উন্নয়ন মানে সিপিএম কে দায়িত্ব দিতে হবে। যার ফলে এই অভিজ্ঞতা থেকে আজকে মানুষ বলছে যে রানা জিতছে। যদি মানুষ বলে, মানুষ মনে করে, ঠিক আছে, খুব ভালো, এটা সাধুবাদ। আরেকটা বিষয়, আগের বছর যিনি প্রার্থী ছিলেন তৃণমূলের, জয়ী এমএলএও হয়েছিলেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কামরদিয়ার আর করিমপুরের ব্রিজ হবে। এবারও যিনি এসছেন হুমায়ুন কবির, তিনিও সেম প্রতিশ্রুতি দিচ্ছেন, নতুন করে বলছেন বাগডাঙ্গায় বিডিও অফিস হবে। তো এই প্রতিশ্রুতিটাকে আপনি কিভাবে? উনি আগে ডেবরার মানুষের কাছে প্রতিশ্রুতিটা কত করেছেন সেটা জবাবদিহি করে এসে তারপরে ডোমকলে প্রতিশ্রুতি দিন, তারপরে আপনি আসবেন, তখন আমি জবাব দেবো। আপনার কি মনে হয় যে উনি একজন পুলিশ অফিসার ছিলেন, পুলিশ অফিসারের ভাষায় বলতে গেলে যে সে যদি ঠিকঠাক মানে পারফর্ম না করতে পারে তাহলে পানিশমেন্ট ট্রান্সফার, তো ওনার ক্ষেত্রেও কি দেবরা থেকে ডোমকলে পানিশমেন্ট ট্রান্সফার তৃণমূলের? হ্যাঁ, পানিশমেন্ট ট্রান্সফার, পানিশমেন্ট ট্রান্সফার না, আসলে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ওনাকে এবার মন্ত্রী থেকে প্রথমে সরিয়েছিল, জানেন তো এটা। মন্ত্রী থেকে সরানোর পর এবার বিধায়ক পদ থেকে সরাতেন, কিন্তু আসলে বিভিন্ন রাজনৈতিক ইকুয়েশনের কারণে প্রার্থীটা বাদ দিতে পারেনি। তো যা তুই 300 কিলোমিটার দূরে ডোমকলে যা, যেখানে বামপন্থীদের ঘাঁটি, ওখানে জিততেও পারবি না, তার থেকে বরং আমি নিজে থেকে বাদ দিলাম না, এইটাই এই জন্যই এখানে পাঠিয়েছি। এবারে শেষ প্রশ্ন করব, আপনি ব্যস্ততার মধ্যেই সময় দিয়েছেন। তো বিষয়টা হলো 2006-এর 2005 কি 6 লোকসভা নির্বাচন, একবার মইনুল হাসান ভোটে দাঁড়িয়েছিল এবং একটা বই লিখেছিল, বইটা আমি পড়েছি, তাতে কয়েকটা লাইন ধর্ম সম্পর্কে, মুসলিম ধর্ম সম্পর্কে লেখা ছিল। তার ফলে যেভাবে বিরোধীরা সেই সময় জেরক্স কপি করে গোটা এলাকায় ছড়িয়েছিল, ওর থেকে খারাপ ভাবে ইমাম সাহেবদের বর্তমান যিনি এখানে তৃণমূলের প্রার্থী অপমান করেছে, অথচ এই বিষয়টাকে আপনারা সেভাবে আর কি প্রচার করছেন না, মানে কেন? যেটা করেছে সেটা ওর রুচির ব্যাপার। আমরা সিপিএম পার্টি কখনো ধর্মকে আশ্রয় করে রাজনীতি করি না। আমাদের সিপিএম পার্টির রাজনীতির ইস্যু হচ্ছে মানুষ, মানুষের রুজি লড়াই। ধর্মীয় কথা বলেছে, তার জন্য দেখবেন ডোমকলের ইমাম মুয়াজ্জিনরা তার প্রতিবাদ করেছে। মানুষ তার বিচার করবে, কারণ ওনার রুচি পরিচয় দিয়েছেন উনি এইভাবে আক্রমণ করে। ইমাম সাহেবরা হচ্ছে মুসলমানদের আমাদের নেতা, মুসলিম সমাজের নেতা। যেমন রাজনীতিতে নেতা হচ্ছে যে আপনার বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতা, আমরা মুসলমান যারা, তারা ইমামদেরকে বা মৌলানাদেরকে আমরা নেতা মনে করি। কেন না, আমি যখন একজন মুসলমান যে কবরে যাব তখন জানাজাটা পড়াবে ইমাম। আমি যখন হচ্ছে যে আমার ছেলের বিয়ে দিব তখন সেই কাজে লাগবে আমাদের ইমামকে। আমি যত বড়ই সিপিএম এর নেতা হই না কেন, তাহলে আমি যখন হচ্ছে যে আপনার ঈদে নামাজ পড়তে যাচ্ছি, তখন আমি যার পিছনে নামাজটা পড়ছি সেটা হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি যাকে সামনে রেখে সেই ইমাম। তাহলে ইমাম মৌলানা মানে আমাদের মুসলমানদের নেতা, মুসলিম সমাজে। যেমন হিন্দু ধর্মীয় গুরু হচ্ছে যে তারা মহারাজ, বা হচ্ছে যে যারা গুরু আছে তারা তাদের গুরু। তাহলে এইটা উনি, আমি প্রথম কথা বলবো, ঠিক করেননি বলা ইমামদের সম্পর্কে এটা। বাকিটা ইমাম সাহেবরা প্রতিবাদ করে জানিয়ে দিয়েছে তাদের কি প্রতিক্রিয়া। অনেক অনেক ধন্যবাদ।